আজকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। যে বিষয়গুলো আজকে আলোচনা হবে এবং আমরা জানবো, তার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের 2 পৃথক সন্ত্রাসী ঘটনায় হতাহত 2 এবং দুজনই মুসলিম, এবং এই ঘটনায় ইমিগ্রেশনে আরও কড়াকড়ি হওয়ার সম্ভাবনা আছে। ইরান যুদ্ধে কে জিতছেন কে হারছেন, এই বিষয়টি আজকে একটু অ্যানালাইসিস, একটি পর্যালোচনা আমরা আলোচনা করব। এবং বাংলাদেশের আগেই বলেছি, বাংলাদেশের সংসদ অধিবেশন এক ভিন্ন পরিবেশ, এক ভিন্ন আবহাওয়া এবং নাটকীয়তা, এই বিষয়টি আজকে আলোচনা করব। আর সবচেয়ে শেষে যে বিষয় তা হচ্ছে যে আপনারা জানেন ঈদ দাঁড়গুড়ায় এসে গেছে, রোজা শেষ হয়ে যাচ্ছে। সো ঈদের সময় আমরা সবাই অনেকেই কাপড় কিনি, ফ্যাশন দেখি, নতুন ফ্যাশন কী আসলো, এই বিষয়টি আজকে আমরা জানবো যে এবারের ঈদে নতুন ফ্যাশন কী আছে বাজারে এবং তার দামের অবস্থা কী, কোথায় পাওয়া যাচ্ছে, কী অবস্থা, এই বিষয়টি জানবো। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, আমাদের সাথে যুক্ত হবেন জনাব আরিফুর রহমান আরিফ, এবং আরও আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজবুল হাসান, কেমন আছেন? আছি ভালো, আপনারা সবাই ভালো তো? জি জি, ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, মার্চ মাসের 12 তারিখ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে আজকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে দুইজন, কিছুক্ষণ আগে ভার্জিনিয়ার গভর্নর জানিয়েছেন যে গুলিবিদ্ধ একজন নিহত হয়েছেন। তিনি সেই ভার্জিনিয়া স্কুলের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি ইন ভার্জিনিয়ার তিনি শিক্ষক, ROTC রিসার্চ অফিসার্স ট্রেনিং কোর্সের সদস্যভুক্ত। তিনি গভর্নর স্পিলবার্গার জানিয়েছেন, আবিগাইল স্প্যানবার্গার জানিয়েছেন যে যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল ব্রান্ডন শাহ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ROTC রিজার্ভ অফিসার ট্রেনিং কোর্সের আওতাভুক্ত অধ্যাপক ছিলেন। আর যিনি গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনিও একজন মুসলিম, মোহাম্মদ জাল্লাহ তার নাম। তিনি আহত হয়েছেন এবং গানম্যান তিনি সকাল 10:30টার দিকে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। কনস্ট্যান্ট হল বলে সেখানে একটি একাডেমিক ভবন আছে, এবং সেই গানম্যান পরবর্তীতে তিনি নিহত হয়েছেন। তবে কেন তিনি এই গুলিবর্ষণের ঘটনায় জড়িত হলেন কিংবা গুলি চালালেন এই একাডেমিক ভবনে, সেই বিষয়ে এখনো পুলিশ কোনো মন্তব্য করেনি। ইরানের নতুন নেতা, সুপ্রিম লিডার যাকে বলা হয়, মুস্তফা খামেনি আজকে বলেছেন যে ইরান হরমুজ প্রণালী বন্ধ অব্যাহত রাখবে এবং যারা নিহত হয়েছেন আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণে, তারা শহীদ হয়েছেন তার ভাষায়, তাদের প্রতিশোধ গ্রহণ করবে ইরান। এর পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুনভাবে হুমকি দিয়েছেন, এবং তিনি হুমকিতে দিয়েছেন, যখন তিনি হুমকি দিচ্ছিলেন তখন বেইরুতের জনবহুল এলাকার উপরে ক্রমাগত বোমাবর্ষণ চলছিল ইসরায়েলি বিমান বাহিনীর, এবং দক্ষিণ লেবাননের হেজবুল্লাহর রকেট আক্রমণের প্রতিশোধ হিসেবেই ইসরায়েল নাকি এই বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তবে সেখানে তীব্র বোমা হামলার পরে বেশ ক্ষয়ক্ষতির বিবরণ অবশ্য কেউই এখনো প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রে ইরান অভিযান এবং ইসরায়েলের ইরান আক্রমণের পর যে প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে $11.3 বিলিয়ন। প্রতিদিন গড়ে প্রায় $2.25 বিলিয়ন ব্যয় হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধে, এবং ইতিমধ্যেই 11টি দিন অতিবাহিত হয়েছে যুদ্ধে। অতএব ইতিমধ্যেই প্রায় $20 বিলিয়ন মতন খরচ যুক্তরাষ্ট্রে ব্যয় হয়েছে, যদি গড়ে $2.25 বিলিয়ন ধরা হয় প্রতিদিনের খরচ হিসাবে। প্রথম 6 দিনের খরচটি উল্লেখ করা হয়েছে কংগ্রেশনাল ব্রিফিং কমিটির কাছে উল্লেখ করা হয়েছে যে প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ইরাক অভিযানে $11.3 বিলিয়ন, এবং এই খরচ আরো দিনে দিনে বাড়তে বা বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কা করা হয়েছে। এবং এই খবরটি ছেপেছে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী জাহাজ, পারমাণবিক ক্ষমতা সম্পন্ন
এবং সর্বাধুনিক জাহাজ যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লেগেছে আজকে, এবং সেখানে ২ জন নাবিক সামান্য আহত হয়েছেন। আর এই তথ্যটি শুধুমাত্র পেন্টাগন জানিয়েছে। কি কারণে আগুন লেগেছে কিংবা সেটি আভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো কারণ কিনা সে বিষয়েও অবশ্যই স্পষ্ট করা হয়নি। তবে জেরাল্ড ফোর্ডে অন্য নাবিকরা অক্ষত আছেন এবং জেরাল্ড ফোর্ড সামরিকভাবে এখনো সক্ষম। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির শাটডাউন প্রক্রিয়া ২৭ দিন অতিবাহিত হয়েছে ইতিমধ্যেই, এবং আজকে সর্বশেষ একটি চেষ্টা হয়েছিল এই শাটডাউন বন্ধ করার জন্য, কিন্তু ডেমোক্রেটরা সেটি রুখে দিয়েছে। অতএব শাটডাউন অব্যাহত থাকবে এবং এতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা বেশ করুণ, এবং ইতিমধ্যেই যাত্রীদের অনেকেই বিমানবন্দরে গেলে কমপক্ষে ২ থেকে ৩, কিছু বিমানবন্দরে ৪ ঘন্টা পর্যন্ত সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ইতিমধ্যেই ২৫০ এরও বেশি কর্মচারী টিএসএ ত্যাগ করেছেন। তারা চাকরিতে আরও ফিরে আসছেন না, এটাও তারা জানিয়েছেন, এবং ইতিমধ্যেই প্রায় একটি পেচেক ইতিমধ্যেই তারা পাননি। আরেকটি পেচেক না পাবারও অবস্থার সৃষ্টি হয়েছে। কারণ প্রতি ১৫ দিন পর যদি পেচেক ইস্যু করা হয়, তাহলে ২৭ দিন ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে, এবং আর ৩ দিন পরে আরেকটি পেচেক তাদের প্রাপ্য, সেটি থেকেও তারা বঞ্চিত হবেন। তবে এখনো এয়ারপোর্ট গুলো সচল আছে। শুধুমাত্র টিএস এর ক্ষেত্রে যারা ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এর আ বা 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 কর্মীদের সেখানে সংকট দেখা দিয়েছে, এবং এই সংকটের ফলে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ যাত্রীদের যে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বিমানে আরোহণ করতে হয়, সেই প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। এজন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে যে বিমানবন্দরে নির্ধারিত সময়ের অনেক আগেই সেখানে পৌঁছানোর জন্য, এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ফ্লাইট ডিলে আছে কিনা সেটা জানার জন্যে। তবে সিনেটে আজকে যে বিলটি পাস হয়নি, তার কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যদিও সিনেটের সিনেট নেতা রিপাবলিকান দলের টম শুলিফকে অনুরোধ করেছেন ফিলিবাস্টারকে পাশ কাটিয়ে এই বিলটি পাস করিয়ে নেওয়ার জন্য, হোমল্যান্ড সিকিউরিটির বাজেট সংক্রান্ত বিলটি। কিন্তু টম তুলিস তা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে কোনো একটি বিলের জন্য নীতি পরিবর্তন করার প্রয়োজন নেই। ৬০ টি ভোটের প্রয়োজন এই বিলটি পাস করার জন্য। সেখানে বিলের পক্ষে ভোট পড়েছে ৫১ টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৬ টি। যতক্ষণ পর্যন্ত ৬০ ভোট না হয়, ততক্ষণ পর্যন্ত এটি পূর্ণাঙ্গভাবে পাস করা সম্ভব হচ্ছে না। অতএব শাটডাউন অব্যাহত থাকবে। ২৭ দিন অতিবাহিত হয়েছে ইতিমধ্যে, আমি একটু আগে আপনাদের জানিয়েছি। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এবং এবারে বিশ্বকাপে অন্যতম প্রতিদ্বন্দ্বী একটি দল হচ্ছে ইরান। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যদিও আজকে বলেছেন যে তিনি মনে করেন তিনি ইরানকে স্বাগত জানাতে প্রস্তুত। ইরান ইজ ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ, সেটি তিনি বলেছেন। কিন্তু পাশাপাশি তিনি এও বলেছেন যে নিরাপত্তার কারণে ইরানের উচিত হবে এই বিশ্বকাপে যোগ না দেওয়া। এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শ নিরাপত্তার অজুহাতে। তবে ইতিমধ্যেই ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের এইবারের বিশ্বকাপে যোগদান করা আ সম্ভব হবে না। এটি অবশ্যই ইরানের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে অতএব এইবারের যুক্তরাষ্ট্রে, কানাডা এবং মেক্সিকোতে যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে, সেটিতে একটি দল অনুপস্থিত থাকবে নিশ্চিতভাবে, এবং সেটি হচ্ছে ইরান। এবং ইরানের সাথে যাদের খেলা রয়েছে তারা হয়তো ওয়াকওভার পেয়ে যাবেন। কিন্তু বিশ্বকাপ কর্তৃপক্ষ এই ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা জানায়নি, এবং যারা টিকেট ক্রয় করেছেন ইরানের সাথে বিভিন্ন দেশের দলের খেলা উপলক্ষে, সেই টিকেটগুলোর কি অবস্থা হবে সেটাও জানানো হয়নি ইতিমধ্যেই। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে এবারের বিশ্বকাপে তারা অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া স্টেটকে নির্দেশ দিয়েছেন প্রায় ১৩,০০০ অভিবাসীর সিডিএল ড্রাইভিং লাইসেন্স বাতিল করার জন্য। এবং এই সিডিএল ড্রাইভিং লাইসেন্সের যারা পেয়েছেন, তাদের অনেকেই যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিত্তিতে কাজের পারমিশন সহ আ আ অবস্থান করছেন। তারা এই সিডিএল লাইসেন্সটি পেয়েছেন। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন বলছেন যে যারা অস্থায়ী ওয়ার্ক পারমিটের মাধ্যমে সিডিএল লাইসেন্স পেয়েছেন, তাদেরকে সিডিএল লাইসেন্স ব্যবহার করাটা আর প অ ব ব দেওয়া যায় না, এবং সেজন্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলকে তারা নির্দেশ দিয়েছেন প্রায় ১৩,০০০ এই ধরনের অভিবাসী যারা ওয়ার্ক পারমিটের মাধ্যমে সিডিএল লাইসেন্স অর্জন করেছিলেন, আ এবং এবং তারা সিডিএল লাইসেন্স মাধ্যমে গাড়িও চালাচ্ছিলেন বিভিন্ন কোম্পানির হয়ে।
তাদের লাইসেন্স বাতিল করার জন্য। এবং এই সমস্ত অভিবাসীরা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের ভিসায় এসে ওয়ার্ক পারমিট করেছেন, কেউ রিফিউজি স্ট্যাটাসে এসেছেন, কেউ অ্যাসাইলাম স্ট্যাটাসে ছিলেন। তাদের সবাইরই এই সিডিএল লাইসেন্সটি বাতিল করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলসকে। নিউ ইয়র্ক সিটিতে এয়ারবিএনবির ব্যাপারে বেশ কঠিন নিয়ম কানুন বজায় আছে এখনো। কারণ কেউ যদি ৩০ দিনের কম কোনো বাসা ভাড়া দিতে চান, তাহলে সেই বাসায় বাড়ির মালিককে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এটি হচ্ছে একটি কঠিন নিয়ম। তবে এই নিয়ম মেয়র মামদানি দায়িত্বভার গ্রহণ করার পর আরো জোরালোভাবে প্রয়োগ করতে শুরু করেছে ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস ইতিমধ্যেই $৪ লক্ষ জরিমানা আদায় করেছে এই এয়ারবিএনবি বাবদ। এবং এর সর্বশেষ যে জরিমানাটি এসেছে একজন ম্যানহাটনের ল্যান্ডলর্ডের কাছ থেকে প্রায় $১৭,০০০, এবং তিনি ৩০ দিনের কম সময়ের জন্য তার অ্যাপার্টমেন্টের একটি কামরা ১৩৭তম স্ট্রিটে বেসমেন্ট ইউনিট ভাড়া দিয়েছিলেন, এবং সেই ভাড়াটি এয়ারবিএনবি প্রক্রিয়া ছিল, এবং এই জন্যই তাকে $১৭,০০০ জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে আরো অনেক বাড়ির মালিককে বিভিন্ন অঙ্কের অর্থে জরিমানা করা হয়েছে, এবং সর্বমোট জরিমানা নিউ ইয়র্ক সিটিতে এই পর্যন্ত এয়ারবিএনবি নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকায় বাড়ির মালিকদের প্রায় $৪ লক্ষ জরিমানা আদায় করেছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। তবে নিউ ইয়র্ক সিটির অনেক বাড়ির মালিকই বলেছেন যে এয়ারবিএনবির এই কঠোর নিয়মের কারণে নিউ ইয়র্কের বাসস্থান সংকটটি তীব্রতর হচ্ছে। তার কারণটা তারা বলেছেন যে এই ধরনের কঠিন নিয়ম কানুনের কারণে অনেকের পক্ষে বাসা খালি রেখে দিতে হচ্ছে, কিন্তু বাসা ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ তারা লং টার্ম বাসা ভাড়া দিতে চাচ্ছেন না। কিন্তু যেহেতু শর্ট টার্ম ভাড়া দেওয়ার ব্যাপারে কঠোর নিয়ম কানুন এয়ারবিএনবির প্রক্রিয়ায়, অতএব তাদের পক্ষে অ্যাপার্টমেন্ট খালি রাখাই এখন শ্রেয় মনে হচ্ছে, এবং এতে নিউ ইয়র্ক সিটির বাসস্থান সংকট তীব্র হচ্ছে। একজন মেয়র মামদানি আজকে ঘোষণা করেছেন যে নিউ ইয়র্ক সিটির একজন ল্যান্ডলর্ডের বিরুদ্ধে একটি ঐতিহাসিক রায় পাওয়া গিয়েছে, এবং সেই রায়টি হচ্ছে $2.1 মিলিয়ন আদালতের রায়, জরিমানা সহ। এবং এটি তিনি ব্রঙ্কসের একটি ল্যান্ডলর্ড, এবং তাকে ১ মাসের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাড়িটি সম্পূর্ণভাবে মেরামত করে দেওয়া, এবং যেই পরিমাণ অর্থ তাকে জরিমানা করা হয়েছে $2.1 মিলিয়ন, সেটি সম্পূর্ণভাবে পরিশোধ করে দেওয়ার জন্য এটি তাকে নির্দেশ দিয়েছে ইতিমধ্যে আদালত। তবে এই ধরনের জাজমেন্ট, এই ধরনের আদালতের সিদ্ধান্ত নিউ ইয়র্ক সিটিতে কোনো ল্যান্ডলর্ডের বিরুদ্ধে এত বিপুল অঙ্কের অর্থ, একজন মাত্র ল্যান্ডলর্ডের বিরুদ্ধে $2.1 মিলিয়ন শুধু জরিমানা, এবং ৩০ দিনের মধ্যে তার সম্পূর্ণ বিল্ডিংটি বাসযোগ্য করে দেওয়ার, সকল ভায়োলেশন বাতিল করে বাসযোগ্য করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, এবং মেয়র মামদানি এই ঘোষণাটি আজকে দিয়েছেন। আপাতত এখানে ভবনটি এই বিল্ডিং বাসভবনটি যেটি জরিমানা করা হয়েছে বাড়ির মালিককে, সেটি ব্রঙ্কসের ৯১৯ প্রসপেক্ট এভিনিউতে অবস্থিত। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের থ্যাংক ইউ কথা পিছন নাজমুল থেকে হাসান, থ্যাংক ইউ ব্যাকগ্রাউন্ডে শোনা আপনাকে। যাচ্ছে অনেক। জি, কি বলছিলেন নাজমুল হাসান? অনেক ব্যাকগ্রাউন্ডে কথা শোনা যাচ্ছে। আমি লাস্টে নিউজ বলতেই ও পারছি না। আচ্ছা, ওই যে আমাদের জ্যাকসন হাইটে বোধহয় একটা লাইভ করার কথা, একটা ফ্যাশন হাউসে, ওইখানে আমরা ব্যাকগ্রাউন্ড শব্দ শুনতে। বাট আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মেয়র মামদানি আজকে যে প্রেস কনফারেন্স, তিনি বলেছেন যে নিউ ইয়র্কে এয়ারবিএনবি নয়, বরঞ্চ বাড়িকে বাড়ি হিসেবে তিনি দেখতে চান। হোটেল যেগুলো আছে তারা হোটেল ব্যবসা করবে। সো এয়ারবিএনবি ব্যবসা, আমাদের বাঙালি কমিউনিটি অনেকে আছেন বাড়ি কিনেন এবং এয়ারবিএনবি ব্যবসা করেন। কিন্তু মেয়র মামদানি আগের মেয়রের তুলনায় অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছেন এয়ারবিএনবি। আজকের কথায় মনে হচ্ছে অত্যন্ত কঠোর অবস্থানে তিনি মানে খুব কঠোর অবস্থানে আছেন। সেটাই তো বললাম। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে উনি জরিমানার ব্যাপারটি খুব কঠোরভাবে প্রয়োগ করছেন। তার কারণ এতে বোঝা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটির আর্থিক সংকটের ব্যাপারটা মেয়রের সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপে বেশ তীব্র মনে হচ্ছে। রাইট। আর একটা বিষয় হলো যে যখন তারা বাজেট গ্যাপ এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন এবং দরিদ্রের উপর ট্যাক্স আরোপের কথা বলছেন, তখন দেখা যাচ্ছে মেয়র অ্যান্ড কাউন্সিল মেম্বার্স অ্যাপয়েন্ট 3 মেম্বার্স কমিটি টু ইনক্রিজ দেয়ার ওন স্যালারি 16%। এটা কি আপনি মনে করেন না যে না, এটা তো স্ববিরোধী একটা অবস্থান। প্লাস এর সাথে সাথে মেয়র মামদানি অর্থ যোগানোর চেষ্টা করছেন, কিন্তু অর্থ সাশ্রয়ের কোনো সিদ্ধান্ত তিনি এখনো দেননি।
কোনো কিছু কাটছাট করেননি। এবং মেয়র মামদানির খুব 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 পছন্দের একটা প্রজেক্ট হচ্ছে 1K 2K 3K কর্মসূচি, এবং এই কর্মসূচির পিছনে তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন। তবে এই যদিও স্টেট, নিউ ইয়র্ক স্টেট 1K অর্থটি পুরোটাই বহন করছে, কিন্তু 2K এবং 3K এর ব্যাপারটি কিন্তু নিউ ইয়র্ক সিটির বাজেট থেকে দিতে হচ্ছে। বাজার থেকে উনি আজকে যেটা বলেছেন যে ধনী যারা আছে তাদেরকে বলেছেন যে একটি শিশুর প্রায় $20,000 থেকে $25,000 খরচ হয় প্রতি বছর, এবং তোমরা যে তোমাদের যে ট্যাক্স, এই ট্যাক্সের কিছুই নেই, নাথিং টু ইনক্রিজ দ্য লিটল ট্যাক্স, দেন উই ক্যান সাপোর্ট দি কিডস। সেটা আপনি দেখেছেন বোধহয়। আচ্ছা, আজকে আমরা দেখি একটু, আপনারা সবাই আমার মনে হয় অনেক কৌতূহল থাকবে এই বিষয় নিয়ে, যে নিউ ইয়র্কে তো ঈদটা আর বেশি দেরি নেই, ঈদের সময় চলে আসছে, এবং ঈদে আমরা আপনি জানেন যে জ্যাকসন হাইট সবসময় সরগরম থাকে, বাট আমরা আজকে আলোচনা করবো জ্যাকসন হাইট অ্যান্ড আদার্স অ্যান্ড প্রিভিয়াস জ্যাকসন হাইট অ্যান্ড প্রেজেন্ট জ্যাকসন হাইট অ্যান্ড দ্য ফ্যাশন। এটা আপনি তো এই বিষয়ে ভালো বলতে পারবেন। আমরা যাই আরিফের কাছে। আরিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি অবশ্যই শুনতে পাচ্ছি, আপনাদের আপনি কোথায় আলোচনা আছেন এখন? শুনলাম। আপনি এখন কোন জায়গায় আছেন, কোন দোকানে আছেন? মনে হচ্ছে একটা দোকানের আমি মধ্যে আছেন। বেসিক্যালি সন্ধ্যার পর থেকে ঈদ বাজারে আমি ঘোরাফেরার চেষ্টা করেছি। আমি জ্যাকসন হাইটসে আছি, এবং এই জ্যাকসন হাইটসে আমি লক্ষ্য করেছি যে এখানে যে শপিং মলগুলো আছে সেখানে এক ধরনের উপচে পড়া ভিড়। যদিও আজকে ভিড়টা কিছুটা কম, কারণ কিছুটা হালকা তুষারপাত হয়েছে, এবং তুষারপাতের কারণে কিছুটা ভিড় কম দেখেছি, তবুও মানুষের উৎসাহ কিংবা আগ্রহের কমতি ছিল না। তা আমি আপনাকে পুরো এখানকার ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করব, ঈদ বাজারকে কেন্দ্র করে কেমন জমে উঠেছে এখানকার শপিং মল, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি জি। আপনাকে। আমি প্রথমে যে বিষয়টি আপনাকে বলতে চাচ্ছি, যে আপনি দেখতে পাচ্ছেন আপনি কি হয়তো এখন যে কোন দোকানে, এখানে কোন দোকানে আছেন এখন? আমি এখন আছি, এটা লিপি 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 ফ্যাশন। ফ্যাশন। লিপি হ্যাঁ, জি। ফ্যাশন, রাইট। এটা খুবই জনপ্রিয় একটি দোকান। জি। তো আমি যেগুলো দেখানোর চেষ্টা করছি, যে ঈদকে সামনে রেখে তারা বিভিন্নভাবে সাজিয়েছে তাদের পণ্যগুলো, সেই পণ্যগুলোর কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে একটি বিষয় খুবই ভালো লাগার মতো একটি ব্যাপার, আমি এক আপুকে দেখছি যে উনি শেষ মুহূর্তে সাজানোর চেষ্টা করছেন, এবং মানুষের দৃষ্টিতে যেন পড়ে যে কাপড়। আমাকে একটু বলবেন এগুলো মানে কাদের কাপড়, এবং এখানে কিভাবে করে আপনারা সাজিয়েছেন, এবং কি ধরনের মানুষ আসছে এই দোকানে? আসসালামু আলাইকুম সবাইকে। আমার আসলে এবার আপনি ঈদের আপনি আগে আপনার দোকানের পরিচয়টা একটু বলেন, যে এই দোকান কি আমি এবং জ্যাকসন হাইটস লিপি ফ্যাশন থেকে বলছি। আমি সুমা 3711 NYC। এখানে আসে ঈদের মানে প্রচুর কালেকশন আছে আমাদের। এবার কোরিয়ান ক্রেপ, সারারা গারারা, অনেক নাইস নাইস ড্রেস এবং আকর্ষণীয় খুবই সুন্দর সুন্দর ড্রেস আসছে। এবারের ঈদের অনেক মানে অনেক বেশি কালেকশন, আর সবাই কিনতেছে অনেক জমজমাট আমাদের লিপি ফ্যাশন জ্যাকসন হাইটস 3711, এবং বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন এবং অনেক আকর্ষণীয় ড্রেস এবার আসছে, সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি। খুবই সুন্দর সুন্দর এবং কেনা বেচা খুবই ভালো হচ্ছে। তো দামের ইনশাআল্লাহ অবস্থা কি? আরো দাম কেমন? ভালো আপনার দামের রেঞ্জটা কেমন? ইনশাআল্লাহ। দামের রেঞ্জটা আপনার কেমন? প্রশ্নটা যদি একটু জোরে করতেন, এখানে সাউন্ডটা কম আমি আসছে। বলছি দামটা কেমন, দামটা কেমন, দামের রেঞ্জ, প্রাইস? আমরা মানে এবার আগের থেকে এবার অনেক রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি। সব প্রাইস রেঞ্জের আছে আমাদের ড্রেস, আপনার 40 থেকে শুরু করে আপনার বিভিন্ন প্রাইস রেঞ্জের, মানে খুবই সুন্দর সুলভ মূল্যে আমরা এবার বিক্রি করতে পারতেছি। এবার আসলে মানে খুবই ঈদের জমজমাট, আর কাস্টমাররা খুবই মানে পছন্দ আর খুবই মানে আকর্ষণীয়ভাবে নিতে পারতেছে ড্রেসগুলো, মানে খুবই সুন্দর, দেখতেই চমৎকার। আপনারা সবাই চলে আসবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আপনাদের আমি এবারের একটু সবচেয়ে এখানকার পপুলার যে উচ্চে পড়া ভিড় এখনো ড্রেস আছে, কোনটি? সবচেয়ে রাত পপুলার 10টা কোনটি পার এবার? হওয়ার পর সাধারণত জ্যাকসন হাইটসে দেখা যায় মানুষের ভিড় কিছুটা কম। আমি বলছি এবার সবচেয়ে পপুলার কোনটা, কোন ফ্যাশনটি সবচেয়ে পপুলার, কোন কাপড়? আমার মনে হয় এটা সিগন্যাল প্রবলেম। বলছি ওনারা শুনতে পারতেছেন না তো। আবু তাহের সাহেব, জি। অনেক ধন্যবাদ। লিপি ফ্যাশন আমাদের খুব পরিচিত, এবং গতবার এই টাইম টেলিভিশনে দেখা সুবাদে লিপি ফ্যাশন থেকে আমাকে ঈদে একটা পাঞ্জাবি দেওয়া হয়েছিল। আপনি সেটা মানে আপনি একটা যুগসূত্র, তো আমি একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এবং মানে আমি আজকেও জ্যাকসনে গেলাম,
গিয়ে দেখি লিপি ফ্যাশনের দিকে লোকজন মানে যাচ্ছেন, এবং মানে সাধারণত আমরা কোনো ব্যবসা বাণিজ্যের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলে না, ব্যবসা মন্দ, যুদ্ধ চলতেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কিন্তু একটু আগে আমরা দেখলাম একজন সুখী ব্যবসায়ী, একজন আমাদের কমিউনিটির একজন ব্যবসায়ী অন্তত সন্তুষ্টির সাথে বললেন যে মানুষ আনন্দের সাথে কেনাকাটা করতেছে এবং সস্তা দামে তিনি দিচ্ছেন। সুতরাং এই যারা নেতিবাচক কথা বলেন সব সময়, দেশে ক্রাইসিস, সংকট হয়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, ঈদের আনন্দ থেমে গেছে, তাদের জন্য এই লিপি ফ্যাশনের এই বক্তব্যটা একটা Okay, সময়যোগী so বক্তব্য। আপনার অনেক ওই প্রশ্নে ধন্যবাদ, আমি যাচ্ছি না। আমি তাদেরকে আপনার- ধন্যবাদ দিলাম। ভাইয়ের আপনার- আমি একটা আপডেট দিতে চাই। জি, সেটা হচ্ছে যে আমি গত কয়েকদিন ধরে বিভিন্ন দোকানের জিনিসপত্রের দাম অবজার্ভ করেছি। গত বছরের তুলনায় এবছর পাঞ্জাবির দাম, আমি অন্য কাপড়ের দাম বলতে পারছি না ঠিক ওইভাবে এখনো, পাঞ্জাবির দাম গড়ে 20 থেকে 30% কমে গিয়েছে কারণ এবং কি আপনার? হোয়াট ইজ দ্য বিপুল রিজন? এবং প্রচুর পরিমাণ কাপড় এসেছে, এবং এটার একটা বড় প্রভাব পড়েছে পাকিস্তানি পাঞ্জাবির কারণে। কারণ পাকিস্তানের ডলারের রেটটা এত বেশি পাকিস্তানি টাকায়, যে পাকিস্তান থেকে মাল যখন ডলার কিনে ডলারের মাধ্যমে আমদানি করা হয়, এখানে অনেক সস্তা পড়ে যায়। অতএব এর ফলে পাকিস্তানি পাঞ্জাবির একটা তীব্র প্রভাব আমি এবার লক্ষ্য করেছি জ্যাকসন হাইটসের বাজারগুলোতে। যেই পাঞ্জাবি গত বছরও $100 কিংবা $80, $90, $120 বিক্রি হচ্ছে, সেই পাঞ্জাবি এবার বিক্রি হচ্ছে $50, 55, $60 অনেকটা। আমি এটা লক্ষ্য করেছি এবার, এটা একটা টিমের মানে সাবস্টেন্সিয়াল ডিফারেন্স গতবারের তুলনায়। রাইট। আরিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার অনলাইন স্টাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি এখন আপনি একটু বলে ফেলেন, বেশি মুভ করার দরকার নাই, কারণ আপনার সিগন্যালের অবস্থা সুবিধার না। শুনতে পাচ্ছি। আপনার সিগন্যাল তো ভালো না, আপনি হাঁটাহাঁটি না করে আপনি এক জায়গা থেকে বলেন। ওকে, আপনি আপনি দোকান থেকে বের হয়ে কথা বলেন, আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করি। আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আমরা টাইম টেলিভিশন থেকে আমরা লাইভে শুনতে এসেছি। পাচ্ছি না আপনার কথা, বলবো আপনি যে দোকান ঈদের থেকে বের কেনাকাটা হয়ে কথা বলেন। সম্পর্কে আরো করব কেবলই ড্রেস দেখি। আচ্ছা, ধন্যবাদ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসলে আমি বের হওয়ার চেষ্টা করছি, এখানে অনেক মানুষ, আমি বের হয়ে কথা বলার চেষ্টা করছি। আপনার সিগন্যালের প্রবলেম হচ্ছে ওই জায়গায়। জি, হ্যাঁ, এখন বলেন, বলেন। তো এখন যে বিষয়টি বলার চেষ্টা করব, হুম, আমি, এখানে যে বিষয়গুলো দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ যারা এখানে এসেছে, সবার ভিতরে এক ধরনের ঈদ আনন্দ কাজ করেছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি উল্লেখ করার মতো সেটা হলো যে মানুষ অনেক কিছু কি উপেক্ষা করে, অর্থাৎ আপনি জানেন যে সিয়াম সাধনার মাস, সারাদিন মানুষ রোজা রেখেও এখানে এসেছে এবং কারোর মধ্যে কোনো ক্লান্তি ছিল না। এবং শুধু নিউ ইয়র্ক নয়, আমি আশেপাশে যে কয়েকটি বড় রয়েছে এবং অনেকে আমরা শুনেছি ভার্জিনিয়া এবং বিভিন্ন জায়গা থেকে উৎসবে জ্যাকসন হাইটস এর মানুষদের যোগ দেওয়ার জন্য, পাশাপাশি ঈদের শপিং এর জন্য জ্যাকসন হাইটস এর এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ধরনের কালেকশন পাওয়া যায়। বিশেষ করে এই শপিং মল আমি কিছুটা দেখানোর চেষ্টা করবো। আমার এখানে একজন আমাকে ক্যামেরা সহযোগিতা করছেন। আমি লক্ষ্য করেছি যে অনেক বড় শপিং মল এবং এদের কালেকশন হচ্ছে অন্য যে কারো কালেকশনের থেকে একটু ভিন্ন রকম। মানুষ এখানে আসলে সবচেয়ে বড় যে জিনিসটা ভিন্ন রকমের স্বাদ পেতে পারে, অর্থাৎ যারা বিভিন্ন রকম ভাবে মিডিয়া ফলো করে, অর্থাৎ মিডিয়া ফলো করা মিনস আমি যেটা বোঝাতে চাই যে এখন বর্তমান যে ট্রেন্ড, কি কোন পোশাকের ট্রেন্ড মূলত চলছে, সেই পোশাকের ট্রেন্ডকে সামনে রেখে এখানকার যে ওনার লিপি ফ্যাশনের, তার সাথেও আমি কথা বলেছি এবং দোকানে যারা অনেক মানুষ আছে তাদের সাথেও কথা বলেছি এবং আমি দেখেছি এই ট্রেন্ডটাকে ফলো করেই মূলত তারা সেই কালেকশন গুলো এখানে করেছে, যেন যে কোনো বয়সী মানুষ আসলেও, আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক মানুষ অনেক রাত পরীক্ষা করেও এখানকার যে জেনারেশন তারাও কিন্তু আসছে। কারণ ঈদ, বাবা মারা সবসময় ঈদের আনন্দকে এই জেনারেশনের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে এবং সেই জেনারেশনরা মূলত কোন ধরনের পোশাক পছন্দ করবে সেই বিষয়টাকে সামনে রেখেই তারা এখানে পোশাকের সম্ভার করেছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কালকে থেকে আবার যাবো ঈদের মার্কেটে, গিয়ে দেখবো যে কি অবস্থা সেখানে। আপনাকে অনেক ধন্যবাদ। এনজয় ইউর টাইম। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা এখন আমাদের আলোচনায় ফিরে যাই। নাজমুল হাসান, যেটা আগে আলোচনা করছিলাম, সো
একদিকে যে বাজেট কাট, অন্যদিকে যেটা আলোচনা করছিলাম আমরা যে মেয়র এবং অন্যদের যে বেতন বৃদ্ধির যে প্রস্তাব, এটাকে সিটির লোকজন কিভাবে নেবে বলে মনে হয় আপনার? সিটির লোকজন খুব একটা কি জানে বিষয়টা এখনো? ওকে, সো জানবে, বিষয়টা আলোচনা এখনো হবে, এটা এখনো নিয়ে এখনো জানবে এটা। সেইভাবে প্রচার হয়নি। রাইট। আচ্ছা, যেটা মেইন বিষয় হাসান ভাই আপনার সাথে আলোচনা করি, ইব্রাহিম চৌধুরী খোকনও আছেন, যে আজকে যে পৃথক দুটি সন্ত্রাসী ঘটনা ঘটলো এবং দুটি মুসলিম, আপনার মুসলিমরা এর সাথে ইনভলভ, সো এর কনসিকুয়েন্স তো অলওয়েজ ব্যাকলাশ, এটা ফেস করা হচ্ছে, এটার কি হতে পারে? নাজমুল ভাই আপনি বলবেন? না, আমি তো নিউজে পড়ছি, হাসান ভাইদের দেখে শুনি। হাসান ভাই আপনার কি মনে হয় এটার ব্যাকলাশ? আপনার আনমিউট করতে হবে স্যার। হাসান ভাই শোনা যাচ্ছে না, আনমিউট করেন। আমি এই আলোচনাটা আমার আলোচনার সঙ্গে আলাদাভাবে করব না, কেমন? আজকে যে নিয়ে কথা বলবো আমি, সেই সূত্রে আমি এই প্রসঙ্গটা আমি Okay, আনবো। তাইলে আপনার সাথে আলোচনা যাই যে আজকে ইরান যুদ্ধের আজকে প্রায় সপ্তাহের উপরে হয়ে যাচ্ছে, এবং এখানে একটু আগে নাজমুল হাসান যে আপনার নিউজের মধ্যে বলেছেন অলমোস্ট $20 বিলিয়ন আমেরিকার খরচ হয়ে গেছে আপনার প্রতিদিন। অলমোস্ট নাজমুল হাসান কত বিলিয়ন? 1.75 মিলিয়ন প্রতিদিন। $1.75 বিলিয়ন খরচ হচ্ছে পার ডে ওয়ারের মধ্যে, এবং এই ওয়ারের আপনার গন্তব্য এবং এর যে ভবিষ্যৎ, এটা কোন দিকে যাচ্ছে এখন পর্যন্ত অস্পষ্ট। মানে প্রথমে মনে করা হয়েছিল যে হয়তো 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, সবাই সারেন্ডার করে ফেলবে, বাট এখন মনে হচ্ছে যে কোন দিকে যে আমরা যাচ্ছি। একদিকে যুদ্ধ বিস্তৃত হয়েছে, বৈরুতে ওয়ার হচ্ছে, ইরানে হচ্ছে, ইরান থেকে আবার বিভিন্ন জায়গায় মানে আক্রমণ করা হচ্ছে। আজকে ইরাকে মানে আমেরিকান একটি রিফুয়েলিং জাহাজ পড়ে গেছে, এইরকম বিভিন্ন ঘটনা ঘটছে। সো এখন যদি প্রশ্ন আসে যে কে জিতছে এই ওয়ারে, হোয়াট ইজ দ্য আনসার? তাহলে আমি বলবো কে জিতছে এবং কে হারছে, কেমন? এবং আমি আপনাকে ডেফিনেটলি বলতে পারি এই যুদ্ধে কে জিতছে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে, আজকে জিতছে, 1 সপ্তাহ পরে জিতবে, 1 বছর পরেও জিতবে তারা। আপনি ভাবছেন কে জিতছে? আমেরিকা, ইসরায়েল, ইরান? না, এরা কেউ নয়। এই যুদ্ধে জিতছে আমেরিকার সবচেয়ে বড় বড় অস্ত্র উৎপাদক কোম্পানিগুলি। এদেরকে বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। যেমন ধরা যাক মার্টিন লকহিড মনে করা যাক, RTX মনে করা যাক, বোয়িং মনে করা যাক, কেমন? আপনি একটু আগে বললেন এই যুদ্ধে প্রায় প্রতিদিন খরচ হচ্ছে আমাদের $1.5 বিলিয়ন। প্রথম সপ্তাহে খরচ হয়েছে, আমেরিকান সরকারের তথ্য অনুসারে প্রথম সপ্তাহে খরচ হয়েছে $11 থেকে $12 বিলিয়ন খরচ হয়েছে। প্রকৃত খরচ আমার ধারণা হচ্ছে অনেক অনেক বেশি, এবং ভাবা হচ্ছে যে এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় এই খরচ $100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে কংগ্রেসকে বলা হয়েছে $50 বিলিয়ন দেবার জন্য অনুরোধ করা হয়েছে ওয়ার প্যাকেজ হিসেবে। জাস্ট কম্পেয়ার করেন এই যুদ্ধটা ইরাক যুদ্ধের সাথে। ইরাক যুদ্ধ 2003 সালের প্রথম সপ্তাহে ব্যয় হয়েছিল $2 থেকে $3 বিলিয়ন, $2 থেকে $3 বিলিয়ন। এবং ইরাক যুদ্ধে 2003 থেকে 2011 পর্যন্ত ব্যয় হয়েছিল $815 বিলিয়ন। এই যুদ্ধে তার চেয়ে বহুগুণ বেশি খরচ হবে। একটা এক্সাম্পল আপনাকে দিই আমি। এই যুদ্ধ মূলত এই মুহূর্তে হচ্ছে আকাশে। ইরান $10,000 ড্রোন ছাড়ে, এই ড্রোনটাকে ভাঙবার জন্য আমেরিকা এবং ইসরায়েলকে প্রায় $1 মিলিয়ন ইন্টারসেপ্টর পাঠাতে হয়। 10,000 বা বড়জোর $20,000 ড্রোন। ফলে আলটিমেটলি জিতছে কে? কোনো সন্দেহ নাই, এই যুদ্ধে জয়লাভ করছে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। যুদ্ধে হারছে কে? এতেও কোনো সন্দেহ নাই, এই যুদ্ধে হারছে আপনি আমি, সাধারণ মানুষ। ইরানের ইতিমধ্যে কয়েক হাজার লোক মারা গেছে, ইসরায়েলে কয়েকশো লোক হতাহত হয়েছে, আমেরিকান সোলজাররা নিহত হয়েছে অন্তপক্ষে 10 জন বা তার চেয়েও বেশি, আমরা জানি না এক্সাক্ট নাম্বারটা। গতকাল জেনেছি আমরা যে 150 জন সৈন্য আহত হয়েছে, মারা গেছে 8 জন, আহত হয়েছে 150, এটা কনফার্ম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। লেবাননে কয়েক হাজার মানুষ মারা গেছে। আর এর একটা অফশুট হচ্ছে, আপনি একটু আগে বললেন, আজকে মিশিগানে হয়েছে, আগের দিন হয়েছে ভার্জিনিয়াতে, গত সপ্তাহে 3 দিন আগে হয়েছে নিউ ইয়র্কে। এই যে এই যুদ্ধকে ব্যবহার করে একদল লোক
তারা ভাবছে আমরা সিম্পাথি দেখাচ্ছি, আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদ করতে যে তুমি সাধারণ লোককে খুন করছো, নিরীহ মানুষকে তুমি খুন করছো, এটা কোন ধরনের প্রতিবাদ? আমরা আজকে জানলাম মিশিগানে যে ঘটনা ঘটেছে, একটি ইহুদি টেম্পলে একটি অ্যাপারেন্টলি মুসলমান লেবানিজ সম্ভবত, আমরা কনফার্ম করতে পারছি না, যার পরিবার লেবাননে আছে এবং এই যুদ্ধে লেবাননে মারা গেছে। বলা হচ্ছে যে সে প্রতিশোধ নেবার জন্য পুরো গাড়ি বোঝাই করে এক্সপ্লোসিভ নিয়ে এসছে। এটা কেমন প্রতিবাদ ভাই? যে যুদ্ধে তোমার নিরীহ ভাই বোন মারা গেছে, সেই নিরীহ লোকদের তুমি এখানে খুন করছো, এটা তো প্রতিবাদ নয়, এটা ঘৃণা। এবং আমি সবাই যারা এই প্রোগ্রাম দেখছেন বা শুনছেন অনুরোধ করব, প্লিজ প্রতিবাদ করুন, আপনি যুদ্ধকে সমালোচনা করুন, কিন্তু ঘৃণার প্রকাশ করবেন না। অন্য লোককে, বিশেষ করে নিরীহ লোককে এভাবে হত্যা করবেন না। যুদ্ধে জিতছে কে বলতে ভুলে গেছি আমি। যুদ্ধে প্রথমত জিতছে, আমি আগে বলেছি, বড় বড় কোম্পানিগুলি এই যুদ্ধে জিতছে আমেরিকার এবং বিশ্বের অয়েল কোম্পানিগুলি। একটু আগে আপনারা শুনেছেন তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। $100 ছাড়া মানে এটা বলা হচ্ছে যে হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে এটা $150 পৌঁছবে। ইরান ধমক দিয়েছে যে তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী খোলার চেষ্টা করে তারা জ্বালিয়ে দেবে এবং এই তেলের দাম $200 পর্যন্ত উঠে যাবে। আপনি কল্পনা করতে পারেন যেই তেলের দাম ছিল $60, তা 1 লাফে বেড়ে 100 থেকে 150, প্রবলেম 200 পর্যন্ত হয়ে যাবে। সাধারণ লোকের জীবন তো অসহ্য হয়ে পড়বে। লাভ হচ্ছে কাদের? আজকে আমাদের প্রেসিডেন্ট বলেছেন যে তেলের দাম বেড়েছে, কি হয়েছে, অনেক লাভ করছি আমরা। আমরাটা কে? যারা তেল কোম্পানি, আপনি আমি তো নই, সাধারণ মানুষ তো নই। আর লাভ হচ্ছে কার জানেন? রাশিয়ার। কারণটা কি? রাশিয়ার সুবাদে তেলের দাম বেড়ে গেছে, 50 টাকাটা তারা এখন বিক্রি করছে 110 টাকা করে। বলে রাশিয়ার বিশাল লাভ হচ্ছে এবং যে যুদ্ধ তারা করছে ইউক্রেনের বিরুদ্ধে, সেই যুদ্ধের জন্য তারা বিপুল রসদ পেয়ে গেল। আর একটা কথা বলি, রাশিয়া কিন্তু এই যুদ্ধে আমাদের বিরুদ্ধে, মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ করছে ইরানের সাথে। তারা দেখিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় মার্কিন ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে। তাদের গোপন গোয়েন্দা সূত্র ব্যবহার করে তথ্য তুলে দিচ্ছে। অথচ আমাদের প্রেসিডেন্ট বারবার বলছেন যে রাশিয়া তার মিত্র, তার বন্ধু, তার কাছে দিয়ে আশা করছেন। সেই রাশিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যুদ্ধের ফলে বিপুল পরিমাণ তারা অর্থ কামিয়ে নিচ্ছে। যুদ্ধ কন্টিনিউ করুক, তার জন্য খুব লাভজনক। বিসাইডস তারা সাহায্য করছে কাকে? যারা আমাদের শত্রু। থ্যাংক ইউ সো মাচ। এবং রাশিয়ার যে অয়েল এম্বার্গো যেটা, এটাও লিফট করার ব্যাপারে আমেরিকা দুতিয়ালি করছে। আপনি জানেন যে ওইদিকে ক্রাইসিস। সো নাও মেনি কান্ট্রি যারা আমেরিকার ফ্রেন্ড, তারা তো ডিপেন্ড রাশিয়ার অয়েলের উপরে। এখন নাও আমেরিকা নিজেই বিপাকে পড়ে বলতে রাশিয়ার অয়েল এম্বার্গো লিফট, যেটা ইতিমধ্যে রাশিয়ার তেল যে আটকে ছিল, জি 150 মিলিয়ন ব্যারেল বোধ করি, নিজের নাম্বারটা মনে পড়ছে না আমার, ভারতকে কেনার অনুমতি দেওয়া হয়েছে। অলরেডি রাশিয়ান অয়েল ভারত সস্তায় কিনে নিতে পারছে, বলে ভারতেরও এক অর্থে লাভ হলো। সো দ্যাটস হোয়াট ইট ইজ। যাই এখন বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশে আজকের ঐতিহাসিক কিছু মুমেন্ট একটু আমরা যদি স্ক্রিনে দেখি আগে কি কি হলো, তাহলে আমার মনে হয় যে আপনাদের আলোচনা করতে সুবিধা। বাট তারপরেও যদি বিষয়টি বলি, যে আমার কাছে মনে হয়েছে একটা বাংলাদেশের সংসদ কভার করেছি আমি 90-তে, যখন এরশাদ বিরোধী মুভমেন্টের পরে যে সংসদ, ওই সময় থেকে আমি সংসদ কভার করেছি অনেক দিন। এবং আমার কাছে মনে হচ্ছে এবারের যে ব্যতিক্রম, যে সংসদে নর্মালি যখন সরকারি দল এবং বিরোধী দল, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি ঢুকলে দেখা যায় একদম একান্তই পলিটিক্যাল, এই জিয়াউর রহমান ভালো, জিয়াউর রহমান খারাপ, বঙ্গবন্ধু ভালো, বঙ্গবন্ধু খারাপ, এই ধরনের ইস্যু নিয়ে প্রথম দিনে উত্তপ্ত হয় এবং ওয়াকআউট এবং সংসদের মধ্যে খুব উত্তপ্ত অবস্থা বিরাজ করে। বাট আজকে আমরা দেখলাম যে সংসদের মধ্যে একমাত্র প্রেসিডেন্টের বিষয় ছাড়া অন্যতম কোনো বিষয়ে আমরা দেখিনি। এবং জুলাই যে বিপ্লব, এই বিপ্লবের জয়গান সবাই গেয়েছেন। তারেক রহমান সাহেব জুলাই বিপ্লবের পক্ষে কথা বলেছেন এবং এটা গ্লোরিফাই করেছেন। অপোজিশন যারা, তারাও এটা করেছেন। সো আমার কাছে মনে হয়েছে যে মূল বিষয়ে মোটামুটি একটা লক্ষ্য একত্র দেখা গেছে সবাইকে। এবং যদিও প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে একটু হয়েছে,
সো আপনার কাছে কী কী জিনিস ব্যতিক্রম মনে হয়েছে, কী কী জিনিস ভালো লেগেছে একটু আগে জানি, তারপরে আমরা আলোচনা করবো। বাট দেখি যদি ভিডিওটা এর আগে দেখতে পারি আমরা। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। রাষ্ট্রপতির ভাষণ শুনুন। সম্মানিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, জনাব স্পিকার ও ডিপ্টি স্পিকার, হিজ এক্সেলেন্সিস, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত তিনি বলেছেন। এবং তারেক রহমান সাহেব, যেটা অনেকেরই আগ্রহের বিষয়বস্তু ছিল, তারেক রহমান সাহেব কী বলেন, এবং তিনি পুরো অনুষ্ঠানে তার যে বক্তব্য, এই বক্তব্যে গ্লোরিফাই করেছেন জুলাই বিপ্লবকে। সো আপনার দৃষ্টিতে শুনি অ্যানালাইসিস। আমরা আগে খোকনের কথা শুনি। আমি তো বললাম খোকন বলুক, আগে শুনি গিয়ে খোকনের বক্তব্য। জি চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব বলেন। না, আমি তো হাসান ভাই মতো সুন্দর করে বলতে পারবো না। আমি মনে করি যে এই সংসদের প্রথম দিন খুবই হতাশাজনক। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে একটা অনভিজ্ঞ একদল লোক সেখানে জমায়েত হয়েছেন। আপনি সংসদের চেহারা দেখেন, আপনি যদি এখানে কোনো ক্যাপশন দেন না, কোনো আওয়াজ শুনেন না, তো মনে হবে কিছু লোক বায়তুল মুকাররমের উত্তর গেটে যারা সভা করেন তারা দৌড়াইয়া বাইরে যেতেছেন। এটা কি কলেজের সেমিনার নাকি? পার্লামেন্টারি ব্যবস্থার একটা সিস্টেম আছে। আগে থেকেই আপনি প্যাম্পলেট রেডি করে রাখছেন যে আমি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করব। সেখানে জামাতে ইসলাম সহ সঙ্গীরা দে ফেল টু প্রজেক্ট দেমসেলফ। তারা এই প্রেসিডেন্টের মাধ্যমে কালকের যে অধিবেশন হলো, উদ্বোধনী অনুষ্ঠানে, আমি মনে করি বিএনপি তাদের একটা সমস্ত ক্রেডিট বিএনপি নিয়ে গেছে। বিএনপি জুলাই বিপ্লবকে গ্লোরিফাই করবেই। তো এই জুলাইয়ের ঘটনা ঘটার কারণেই তো বিএনপি আজকে মানে ক্ষমতায় আসতে পারলো, নির্বাচিত হতে পারলো। কিন্তু বিএনপির ক্রেডিট হলো আওয়ামী লীগের নির্বাচিত এক প্রেসিডেন্টকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলানো। এই কথা বলাগুলা শোনার পরে যদি বিরোধী দলের নেতা বক্তব্য দিতেন এবং সেই বক্তব্যে বলতেন যে খালি আপনি দুর্নীতির জন্য অভিযোগ করতেছেন, আপনি যদি আওয়ামী লীগের সময় এই মুগ্ধ মারা গেছে, এই এরা মারা গেছে, এই ধরনের মানুষদের হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, মাননীয় প্রেসিডেন্ট একটা ব্যক্তি নয়। প্রেসিডেন্ট সংসদীয় গণতন্ত্রে বা আমাদের পার্লামেন্টারি সিস্টেমের যে আমাদের যে সংবিধান, সেখানে প্রেসিডেন্ট ইটসেলফ ইজ এ ইনস্টিটিউশন। এখানে প্রেসিডেন্ট তার নিজের বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনি তার মুখ দিয়ে এই কথাগুলো বলার জন্য চাপ দিয়ে এই রাজনৈতিক ফায়দাটা জামাতে ইসলাম নিতে পারতো। যে ফেল টু ডু ইট। এটা তাদের সংসদ আগে থেকে আপনি ছাপা করে নিয়ে আসছেন প্ল্যাকার্ড। এটা কি কলেজের সেমিনার নাকি যে আমরা ওখানে হাসান ফেরদৌস ভাই বক্তব্য দিবেন আর উনার সময় উনি উঠলেই আমি এগুলা তুলে ধরবো যে আমি মানি না। তার মানে আপনারা প্রিজুডিস আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে কি বলবে না বলবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো, অথচ এই প্রেসিডেন্ট কিন্তু আপনাদের কথাই বলতেছিল। তো এখানে আমি মনে করি জামাত ইসলাম ফেল করেছে, আবার বিএনপিও সেখানে ফেল করেছে। এই বিএনপি মুক্তিযুদ্ধের দল হিসাবে বিএনপি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছিল আওয়ামী লীগের অনুপস্থিতিতে, কিন্তু সেখানে এই মানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তাদের নামে সুপ্রস্তাব করা, এইসব করার মাধ্যমে বিএনপি তার রাজনৈতিক পরিচয়টাও তারা নির্ধারিত করতে পারে নাই। তারাও যে মানে এই ইসলাম পছন্দ দলগুলোর সাথে মিলে যে রাজনীতি করবে আগামীতে, এই ধরনের একটা চালনা তাদের মধ্যে দেখা গেছে। সুতরাং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ঠিকাদারিটা আওয়ামী লীগের কাছেই থেকে গেল। তো এই জায়গায় আমি মনে করি বিএনপিও যে খুব লাভবান হয়েছে রাজনৈতিক ভাবে, এটা আগামী দিনের রাজনীতিতে এটা শেপ নিতে থাকবে।
এবং এই শেপের মধ্য দিয়ে মানে দেখা যাবে যে বিএনপি কিভাবে রাজনীতির মানে তার অবস্থানটা নেয়। জামাতে ইসলামের রাজনীতিতে আর নতুন করে অবস্থান নেওয়ার নাই, তারা অধিপতি চিহ্নিত, তারা তাদের রাজনীতি বদলাবেন না। আর বাংলাদেশে ক্যাডার ভিত্তিক রাজনীতির ভবিষ্যৎ, সেটা বাম হোক আর ইসলাম পছন্দ হোক, উনাদের অবস্থান কি আমরা ইতিমধ্যেই জানি। উনারা অবস্থান 19-20 হবে। আগামী নির্বাচনে তো আর এই অবস্থা থাকবে না, গত নির্বাচন যেটা হয়েছে পরিবর্তন হবে। কিন্তু বিএনপি তার রাজনীতির ঠিকানা কি হবে, এই সংসদীয় গণতন্ত্র, সংসদের বক্তব্য, বিভিন্ন আচার আচরণের মধ্যে ঠিক হবে। তবে কালকের উদ্বোধনী অধিবেশনে আমি মনে করি রাজনৈতিক ফায়দাটা বিএনপি বেশ দক্ষভাবে নিয়েছে, এবং প্রেসিডেন্ট একটা প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে তাকে যে শ্রদ্ধা, সেটা তো নাই মানুষের, কিন্তু তার মাধ্যমে যে কথাগুলো বলাতে পেরেছে বিএনপি, এটা তাদের ক্রেডিট। এবং তিনি আরো হাস্যাস্পদ হয়েছে প্রেসিডেন্টকে গ্লোরিফাই করার কিছু নাই। প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে ব্যর্থ হয়েছেন, তিনি আগেও ব্যর্থ হয়েছেন, কালকেও ব্যর্থ হয়েছেন, এবং তার বক্তব্যের অনেক সমালোচনা আছে, তার বক্তব্যের অনেক সমালোচনা হতে থাকবে। এবং বাংলাদেশের ইতিহাসে একজন ব্যর্থ, স্বার্থান্বেষী, একজন দুর্বল, একজন ক্ষমতা লিপ্সু একটা প্রেসিডেন্ট হিসেবে তার নাম চিহ্নিত হয়ে থাকবে। এটাই আবার হাসান ভাইয়ের পরে বলবেন। থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী খুব কঠোরভাবে বললেন, আমি অত কঠোরভাবে বলবো না। আমার বিবেচনায় আজকের দিনটা একটা শুভারম্ভ। এই 15 বছর আমরা 17 বছর আমরা বলবো প্রকৃত গণতন্ত্র আস্বাদ পাইনি আমরা, পার্লামেন্ট ডেমোক্রেসি কি আমরা বুঝিনি আমরা। আজকে নতুন করে যাত্রা শুরু হলো, তাকে ওয়েলকাম করি, আসুন সবাই তাকে ওয়েলকাম করি। এটা 1 নম্বর। 2 নম্বর, এই পার্লামেন্টের অধিকাংশ এই প্রথমবারের মতো নির্বাচিত সদস্য। এক বিএনপির 146 মেম্বার হচ্ছে প্রথমবারের মতো পার্লামেন্ট তারা আসছে। আইন কানুন তারা জানে না, অভিজ্ঞ রাজনৈতিক নয়, পার্লামেন্টারি নিয়ম কানুনে তারা অভিজ্ঞ নয়, ফলে ভুল ভ্রান্তি হবে। তারেক রহমান নিজে কোনোদিন পার্লামেন্টে আসেননি, কেমন, ফলে ভুল ভ্রান্তি নিয়ে আজকে কথা আমরা আজকে কথা বলি। এই যে ব্যাপারটা ঘটলো আমাদের চোখের সামনে, দেখলাম আমরা বিভিন্ন দল মত একসাথে হয়ে নতুন যাত্রা শুরুর একটা শপথ নিল। এখন যে কথাটা ইব্রাহিম বলেছেন শাহাবুদ্দিন সাহেব সম্বন্ধে, সেই কথা যে আমরা জানতাম যে এই কাণ্ড ঘটবে, এবং একটা রাজনৈতিক অবস্থান তারা নিয়েছে। ভুল ঠিক পরের কথা, কিন্তু এই অবস্থানটা আমরা আগে থেকেই জানি যে জামাত এই দিনে ওয়ার্কআউট করবে, তারা ওয়ার্কআউট করেছে। এখন আমরা সমালোচনা করতেই পারি, এবং ইব্রাহিম ঠিকই বলেছেন যে ভাই একে ব্যবহার করে তো তোমরা আন্দোলন করলা, এই লোক ক্ষমতায় ছিল বলেই তো তোমরা এই নির্বাচন করতে পেরেছো। নির্বাচন তো কন্টিনিউটি গত প্রশাসনের, তাহলে তাকে বাদ দিলে তুমিও তো বাদ হয়ে যাও। এই প্রশ্ন আমরা করতেই পারি আমরা, কিন্তু আমি বলবো আজকে এই প্রশ্ন করা নয়। আজকে আমরা আসুন ওয়েলকাম করি যে একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি আমাদের সামনে, সুযোগ আসছে আমাদের সামনে নতুন যাত্রা শুরু করবার। এবং এই যাত্রাতে আমি তারেক রহমানকে, বিএনপিকে এবং বিরোধী জামাত জোটকে অভিনন্দন জানাই যে তারা আইন মেনে, নিয়ম কানুন মেনে আমাদেরকে একটি প্রকৃত গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারের স্বাদ দেবেন, আমি সে আশায় আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আরেকটা বিষয় যে সালাউদ্দিন আহমেদ যিনি বলেছেন, তিনি খুব, আমি দেখেছি এর আগে যখন বিরোধী দল ওয়াকআউট করতো তখন আমার নিজের তো সংসদ কভার করেছি, আমরা দেখেছি সাংঘাতিকভাবে আক্রমণ করা হতো এবং একদম মনে হতো যে কাপড় খুলে ফেলা হবে, এই ধরনের একটা অবস্থা হতো। বা সালাউদ্দিন সাহেবের যে সমালোচনা আমার কাছে খুব সংযত মনে হয়। তিনি বলেছেন যে এইটা সংসদীয় গণতন্ত্রের রীতি, তারা ওয়াকআউট করে, দে হ্যাভ এ রাইট টু ওয়াকআউট অ্যান্ড দেন দে ক্যান কাম ব্যাক। সো আমার কাছে ওয়েট দ্য বিগিনিং আমরা যা দেখেছি শুনেন, সংসদ আমরা তো আমাদের মানে বুঝ হওয়ার পর থেকে অনেকগুলো সংসদ অধিবেশন দেখেছি আমরা। এবং আপনি যদি বলেন যে অনেক সময় বলা হয়েছে যে প্রতিদিন এত লক্ষ টাকা খরচ, আউটকাম কিছুই নাই, রাইট? সংসদে যেটা হাসান ভাই একটু আগে বললেন যে সংসদীয় পার্লামেন্ট বা সংসদীয় গণতন্ত্রের যে কালচার, এই কালচারেই আমরা ছিলাম না। আমরা ছিলাম যে কীভাবে অ্যাটাক করবো, একে অন্যকে ঝগড়াঝাটি করবো সংসদের মধ্যে, পলিটিক্যাল একদল বাইরে গিয়ে বিক্ষোভ করবে, এই অবস্থার মধ্যে ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে বিগিনিং ইজ ভেরি গুড। একে অন্যের প্রতি তাদের যে সহনশীলতা, তাদের প্রতি স্পিকার নির্বাচন বলেন, ডেপুটি স্পিকার নির্বাচন, অন্যান্য বিশেষ তাদের যে ঐক্য, তাদের যে বক্তব্যের যে ধারা, এই ধারার মধ্যে আমি খুব একটা মারমুখী কোনো বিষয় দেখিনি। আমি দেখেছি বরঞ্চ ঐক্যের একটা সুবাতাসের মধ্যে আছে। জি বলুন ইব্রাহিম সাহেব। না, আমি শুনেন, এখানে তো সব আমরা আর মামুরা,
সুতরাং এইসব মানে আলাপ আলোচনা ঝগড়াঝাটি এগুলো হবেই। মানে এবং সংসদে যত বেশি বিতর্ক হবে, সংসদ যে খালি মানে টাকা পয়সা দিয়ে হিসাব করলে হবে না, এটা রাজনৈতিক বিতর্ক। সংসদের মাধ্যমে সংসদের বিতর্ক, পার্লামেন্টারি বিতর্কের মাধ্যমে একটা জাতির রাজনৈতিক মানুষ গড়ে ওঠে। এটা থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। কিন্তু তাই হিসাব আপনার স্মরণ হবে, মানে আপনার যে পুরানা কার্ড মার্ড এগুলা, এই যে সংসদে যাইতেন এগুলা নাই, তখন তো ফেসবুক ছিল না, এখন এগুলা আপনাকে পাঠাবো এখন। না, এগুলা রেখেছি আমি দেখলাম প্রচুর সাংবাদিকরা, আমার কাছে প্রায় 10টা কার্ড আছে, আমি পাঠাবো আপনার কাছে, সংসদের পাস সব। হ্যাঁ হ্যাঁ, তো আমি দেখলাম প্রচুর সাংবাদিকরা অমুক তমুক, মানে এই যে সংসদে যাচ্ছেন এটা একটা বিরাট একটা প্রচারণা দিতেছেন। যাই হোক, মানে এটা আমার কিন্তু হাস্য, জানি না আমরা যখন দেশ থেকে আসতাম তখন সংসদ একটা স্বাভাবিক ব্যাপার ছিল। এবং মানে আজকে এটা যারা নতুন সাংবাদিক বা নতুন অনেকে রাজনীতি করেন, উনি একটা পাস দিয়া পাঠাই আমাকে ইনবক্সও করেছেন যে আমি সংসদে যাওয়ার একটা পাস পেয়েছি দলের পক্ষ থেকে। এটা জীবনের একটা, সংসদে দুইটা আছে, একটা হচ্ছে গ্যালারি পাস, যেমন ধরেন একজন এমপি উনি তার একজন আত্মীয় বা কোনো একজন বন্ধুকে গ্যালারি পাস ইস্যু করে দিতে পারেন। আরেকটা হচ্ছে সাংবাদিকদের, যারা আমরা মিডিয়ার লোক, মিডিয়ার জন্য আলাদা গ্যালারি আছে, ওই গ্যালারিতে আপনার সব সুবিধা আছে। বাট ওই আপনি যদি একটা দর্শক হিসেবে গ্যালারি পাস পান, ওইটাতে তেমন কিছু নেই, ওইটা সবাই পাইকারি। ওই যে জাতিসংঘতে যেমন দেখেন, জাতিসংঘ যে সাধারণ অধিবেশন বসে, যখন বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন, তখন গ্যালারিতে অনেক তারা ওই দেশের প্রতিনিধিরা গ্যালারি পাস ইস্যু করেন। সো সামথিং লাইক দিস। এইটা কি এত বেশি মানে যে আমি এখন এটা আপনার কাছে এত বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু যারা এটা গলায় ঝুলাইয়া ছবি টবি দিতেছে তাদের অভিবাদন, এই গণতন্ত্রের স্বাদটা পাইতেছেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। তবে বাস্তবতা হইলো হাসান ফেরদৌস ভাই এবং আবু তাহের, সংসদীয় রাজনীতিতে আমরা কেউ তার সমর্থক হই না হোক, মানে কালকের দিনে যখন সংসদ চলতেছিল, আমার বারবার মনে পড়তেছিল একজন শামসুল হুদাকে, একজন সুরঞ্জিত সেনগুপ্তকে, একজন মওদুদ আহমদকে, একজন ব্যারিস্টার নজমুল হুদাকে, একজন সালাউদ্দিন কাদের চৌধুরীকে। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এই সমস্ত নেতাদের মানে উপস্থিতিটাই মানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি জানি এই পার্লামেন্টেও নবীনরা এসেছেন, হাসান ভাই, আমরা অনেক সময় হার্ট হয়ে যাই, এবং হয়তো আমার সমালোচনা একদম মানে আরো হয়তো যে 3-4 মাস 6 মাস পরে আপনারা যেটা করবেন, আমার মুখ থেকে আজকে এটা বেরিয়ে গেছে। কিন্তু আমি চাই মানে আমি বুঝেন, এই জন্য আমরা এটা অতি বিপ্লবী হয়ে যায় মাঝে মধ্যে। এটা ঠিক, এরা জীবনে কোনোদিন পার্লামেন্টে জানে না, পার্লামেন্টের গণতন্ত্র, এমনকি অনেকেই একদম মানে পার্লামেন্টারি গণতন্ত্র কিভাবে প্র্যাকটিস হয়, আমি তাদের মানে রাজনৈতিক যোগ্যতা এসবকে প্রশ্ন করছি না। জনগণের নির্বাচিত প্রতিনিধি, তারা অনেক কাজ অনেক বেশি ভালো করবেন, যেটা আমি হয়তো পারবো না। কিন্তু পার্লামেন্টারি গণতন্ত্র একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হয়, প্র্যাকটিসে তারা ছিলেন না, সুতরাং তারা এটা অর্জন করবেন। এবং এই পার্লামেন্টের মধ্য দিয়েও আমাদের যদি 10-12 জন গোটা 10 পার্লামেন্টারিয়ান বেরিয়ে আসেন, সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অগ্রযাত্রা হবে। তিনি যে দলেরই হন, তিনি এই দেশটাকে যদি খালি আফগানিস্তান বানানোর বুদ্ধি না থাকে, বাংলাদেশ রেখে যে রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ পার্লামেন্টারিয়ান হবেন, তার সমালোচনা আমি করব, কিন্তু তার দিকে খেয়ালও রাখবো। জি, শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে। আমি দুটো কথা বলি। 1 নম্বর, এই যে আমাদের সাংবাদিক বন্ধুরা, সাংবাদিক ভাইরা তাদের পাস দেখাচ্ছে, তার মানেটা কি? আমরা গুরুত্ব দিচ্ছি এই পার্লামেন্টটাকে, যে গুরুত্ব আমরা আগে কখনো দেই নাই। আমরা এটা তুচ্ছতাচ্ছিল্য করেছি। কিসের পার্লামেন্ট? এখানে সব তো এরা আমি তুমি সংসদ। আমরা এখন কি বলছি? আমরা বলছি দেখো, আমিও কিন্তু এই পার্লামেন্টকে কভার করেছি। ইট ইজ সো ইম্পর্টেন্ট। আমি অলিম্পিক খেলা দেখেছি। কেন বলি আমরা? আমার কাছে পুরো অলিম্পিকের আমার টিকিট আমার কাছে আছে। আমি ওয়ার্ল্ড কাপে গেছি। আমি দেখো, একটু পুরনো টিকিট। এটা সেরকম এক ঘটনা, 1 নম্বর। 2 নম্বর, খুব ইন্টারেস্টিং দেখেন এই আলোচনা, আপনি ঠিকই বলেছেন, এই আলোচনায় চুপ্পু সাহেবকে নিয়ে অনেক কথাবার্তা হলো, কিন্তু অপ্রিয় হলেও অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু বেরিয়ে এসছে। অনেক অপ্রিয় কথা হয়েছে, কিন্তু অপ্রিয় কথার মধ্যে কি বেরিয়ে আসলো? এই লোকটির মুখ দিয়ে আমরা শুনলাম হাসিনা সরকার স্বৈরাচারী, শুনলাম তো আমরা। 1। 2 নম্বর, এর ভূমিকা যে আপনি যেটা বললেন, এবং 100% আমি আপনার এগ্রি করি, এই লোকটার ভূমিকা যে খুব লজ্জাজনক, খুব একটা লজ্জাস্কর ভূমিকা, এটা তো এখন আমাদের সবার সামনে পরিষ্কার একেবারে। এই সংসদ অধিবেশনের সূত্রে আমরা এই লোকটাকে ভালো করে চেনার আর সুযোগ পেলাম আমরা। 2, 3, যে ভুলটা করা হলো এখানে,
এবং আপনি কারেক্টলি বলেছেন, আমরা কার প্রতিবাদ করছি? আমরা কি চুপ্পুর প্রতিবাদ করছি, না প্রেসিডেন্সি অ্যাজ ইনস্টিটিউশনের প্রতিবাদ করছি? আপনি দেখেন এই অনুষ্ঠানে আমরা সারাক্ষণ গাল দিচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু কখনই নট দ্য প্রেসিডেন্সি। আমরা আপত্তি করি কি নিয়ে? পলিসি নিয়ে। আমাদের আপত্তি অন পলিসিস, নট অন দি প্রেসিডেন্সি। তিনি আমার প্রেসিডেন্ট নো ম্যাটার হোয়াট, আমি ভোট তাকে দেই বা না, তিনি আমার প্রেসিডেন্ট। চুপ্পু সাহেবও তাই, তাকে আমি পছন্দ করি বা না করি, তিনি ভুল করে থাকেন না, হি ইজ অ্যান ইনস্টিটিউশন, হি রিপ্রেজেন্ট অ্যান ইনস্টিটিউশন। এই ভুলটা জামাত ইসলামী করেছে এবং এটা একটা পলিটিক্যাল প্লয় তাদের জন্য, তারা ব্যবহার করবে। আর একটা কথা বলি আমি, যে এই পার্লামেন্টে আমরা আরো অনেকবার ওয়াকআউট দেখব। ওয়াকআউট একটা পলিটিক্যাল টুল, দুর্বল অপোজিশন ব্যবহার করে থাকে, তারা ব্যবহার করবে। শেষ কথা, আর একটা শেষ কথা অ্যাড করছি আমি, জুলাই বিপ্লব, জুলাই সনদ, এই পার্লামেন্টে বারবার উচ্চারিত হবে জুলাই আন্দোলনের কথা, জুলাই বিপ্লবের ত্যাগের কথা। এইটি আমার কাছে খুব আশার কথা মনে হয়। আমরা যদি মনে রাখি ত্যাগ কেন করেছি, ত্যাগটা কেন করেছি, একটা প্রকৃত বহুপাক্ষী গণতন্ত্রের আশায়, এবং সেই গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে এই পার্লামেন্ট। এটা মনে রাখলে, যদি মনে রাখি কেন মুগ্ধ, কেন আবু সাইদ আত্মত্যাগ করেছিল, তাহলে কিন্তু আমরা এই ভুলটার করব না। আমি খুব আশাবাদী এবং আশা করছি যে এই পার্লামেন্ট, আপনি যেটা বললেন 10-15 হয়তো বেশি, আরো 30 জন 50 জন খুব পাক্কা পার্লামেন্টারিয়ান বেরিয়ে আসবে। ইয়াং ব্যারিস্টার একাধিক আছেন যারা চমৎকার কথা বলেন, দেখেছি আমি। সবাই গুছিয়ে বলতে পারেন কথা, সবাই না হলে অনেকেই, যেটা একটা ব্যতিক্রম। বলে কেন আশাবাদী হব না? আসুন আমরা আশাবাদী হই এবং প্রার্থনা করি যাতে করে এই পার্লামেন্ট সফল হয়। থ্যাংক ইউ। আমার কাছে মনে হয়েছে যে অনেক নতুন এসেছেন, তো ওনাদের মধ্যে আসলে মানে এক জায়গা থেকে শুরু করতে, আপনি যেটা বলেছেন যে পার্লামেন্টকে মাতিয়ে রাখতেন, একটা শব্দ ছিল আগে, যে পার্লামেন্টকে মাতিয়ে তুলেন। এই যে আপনার যার কথা সুরঞ্জিত সেনগুপ্ত, সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে আপনার তুফাইল আহমেদ সহ আরও অনেকে যারা ছিলেন বিজ্ঞ, মওদুদ আহমেদ এবং সুরঞ্জিত সেনগুপ্তের যে বাহাস হতো, এই বাহাস তো আপনি জানেন যে সবাই উপভোগ করতো এবং সংসদে একটা হাস্যরুলের সৃষ্টি হতো বিভিন্ন বিষয় নিয়ে। সো এটা হয়তো এই মুহূর্তে আপনি দেখবেন না, বিকজ অল আর নিউ, বাট এর মধ্যে থেকে হয়তো এমন চমৎকার লোকও বেরিয়ে আসতে পারে যার কথা শোনার জন্য আপনি টেলিভিশন টার্ন অন করে রাখবেন, যে দেখি আজকে। আপনার মনে আছে শামসুলুদা সাহেব স্পিকার, তখন তেল এবং দুধের দাম বেড়েছিল, তখন এইসব পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে মানে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত এবং নাজমুল হুদা সাহেব বক্তৃতা করতেছিলেন, মওদুদ সাহেব স্পিকার বলতেছিলেন যে মাননীয় সংসদ সদস্য আপনি বলতে থাকেন, এবং কি হাস্যরস সেই তেল এবং দুধ, এই দুইটাকে নিয়ে এই রাজনৈতিক তাদের বাগ্মিতা দিয়ে মানে কি যে বলেন নাই। এবং প্রতিদিন তখনকার তো ইত্তেফাক, ইনকিলাব এসব পত্রিকা, তখন আমাদের পত্রিকাগুলো বেরো হয় না, গ্যালারি থেকে একটা আলাদা কলাম থাকতো এখানে। হ্যাঁ, এবং সেই দিনগুলো আমরা পেরিয়ে এসেছি। আমরা মনে করতাম যে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, বাংলাদেশ সেই ধারাবাহিকতাও যদি অব্যাহত থাকতো, এবং আজকে বাংলাদেশে মহিলা সদস্য যারা ছিলেন তাদের মুখের অবস্থা কি হয়েছিল আপনি দেখেছেন। এবং কেউ যে ফাতেমা আপা, আমাদের মনে আছে, আমাদের সিলেটের ফাতেমা আপা, ওনারা নাই, বেঁচে নাই। আজকে অনেকের নাম আমরা বলতেছি, তারা বেঁচে নাই, কিন্তু তাদের কর্মের মধ্য দিয়ে তাদের পার্লামেন্টারি যে কার্যক্রম, তাদের মধ্য দিয়ে তারা আমাদের কাছে বেঁচে আসেন। এবং এই দেশের, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তারা যে দলই করুন, যে মানে মতবাদী পোষণ করুন না কেন, তাদের স্মরণ রাখবে। এইভাবেই আজকের পার্লামেন্টে যদি কিছু মানুষ, হাসান ভাই যেভাবে আশা প্রত্যাশা করলেন, হ্যাঁ আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, আমরা তো এদের নিয়ে আশা করব যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, গণতন্ত্রের জন্য কাজ করবে। এই সমস্ত পার্লামেন্টে আজকে যারা নির্বাচিত হয়েছে, তারা 2 দিন পরে কাঁধে রাইফেল নিয়ে তো সশস্ত্র যুদ্ধ ঘোষণা করবে না, এরা রাজনীতির মাঠে গণতান্ত্রিক আন্দোলন করবে। তো সেখানে আমাদের প্রত্যাশা থাকবে। এদের কেউ আগে ছুরি চাকু তিরিশ নিয়ে লড়াই করলে এগুলো বাদ দিয়ে এখন তারা মানে গণতন্ত্রের সাজার যে প্র্যাকটিসে আসছে, আমরা এই প্র্যাকটিস থেকে স্বাগত জানাই। রাইট। আপনার মনে আছে সুরঞ্জিত সেনগুপ্ত যখন প্রচণ্ড বিএনপি বিরোধী মুভমেন্টে, যখন আওয়ামী লীগ এবং জামাতেরা সবাই একসাথে বিএনপির বিরুদ্ধে মুভমেন্ট করছিল, তখন আমার মনে আছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনাদের মানে কিভাবে আপনারা এটা সফল করবেন। সুরঞ্জিত সেনগুপ্তর ওই যে কোরআনের একটি আয়াতকে তিনি উল্লেখ করে বলেছিলেন, কি যে নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। এটা মানে পরের দিন সব কাগজে এটা আপনার হেডলাইন হয়েছে, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। মানে কোরআনের আয়াতকে উনি মুখস্থ রেখে ওইটাকে বলে দিয়েছে। অর্থটা কি আমার ঠিক মনে পড়ছে না এখন, বাট নিশ্চয়ই কোনো বিজয়ের কথা ওইখানে আছে। সো এই বছরের পর বছর আমাদের সাইফুর রহমান সাহেব যে ভাষায়
আপনার উনি বাজেট পেশ করতেন, এটা না বাংলা ভাষা না পুরা সিলেটি ভাষা, এগুলা অনুবাদ করতে আমাদের বহুত সাংবাদিক বন্ধু আমাকে ফোন করতে হতো যে ভাই এই যে বললো এটা উনি কি, এটা কি বুঝাইতে চাইলো। মানে এটা সিলেটি সাংবাদিক যারা, তাদের সাহায্য নিয়ে অনেকেই রিপোর্ট করতে হতো। তো সেই সাইফুর রহমান সাহেবকেও মানুষ কিন্তু পার্লামেন্টারি না, গণতন্ত্রের অবশ্যই, গুরুত্বপূর্ণ অবশ্যই। ভূমিকা আমার মনে রাখে। আছে একবার যে উনি বাজেট অধিবেশনে বক্তব্য দিলেন, দেওয়ার পরে আপনার সাংবাদিকরা এটা নিয়ে সংসদে অনেক হাসাহাসি হয়েছে, লুকসান শব্দ নিয়ে, না লুকসান না লুকসান উনি বলতেন লুস্কান এটা নিয়ে। তো এটা নিয়ে উনি এত বেশি হাসাহাসি হয়েছে সংসদে এবং টেবিল চাপড়াচাপড়ি হয়েছে, সো হি গট কাইন্ড অফ এম্বারাস, এবং উনি রাগ করে একটু ভিতরে ভিতরে বসে আছেন। তো এই বক্তব্যের মানে ওনার ইয়ের পরে আমি নিচে ফ্লোরে গেছি, ফ্লোরের উনি বেরিয়ে আসছেন, বেরিয়ে আসার পরে দেখা হলো। তো আমি চাচা রাখতাম, বললাম যে কী অবস্থা আজকে তো আপনাকে নিয়ে সবাই। তো উনি সিলেটি ভাষায় বলে যে ওরা কি মনে করে আমি নদিয়া থেকে আসছি নাকি, আমি তো সিলেট থেকে আসছি, বেশি যদি উল্টাপাল্টা করে তাহলে পুরা সিলেটি ভাষায় শুরু করে দেবো বক্তব্য। না এই এবং সাইফুর রহমানের সমর্থনে সিলেটে তখন সর্বদলীয় জনসভা হয়েছে যে সাইফুর রহমান সাহেব যেভাবে বক্তৃতা দিতে দেবেন পার্লামেন্টে সেভাবেই করবেন এবং তাকে কোনোভাবে অবজ্ঞা করা যাবে না, তার সমালোচনা করা যাবে না। তো যাই হোক, আমার মনে হয় যে আমরা অনেক কিছু, জি হাসান ভাই বলেন। আমি একটা গল্প বলতে চাই, আপত্তি না জি, থাকলে, জি, সাইফুর please. রহমানকে নিয়ে। এটা জুন জুলাই মাসের কথা, গরমের দিন, সাংবাদিকরা তার কাছে গেছেন। তো উনি বলেছেন যে তোমরা 6টার পরে আসো, না তোমরা সোয়েটার পরে আসো, সোয়েটার পরে আসো। তো সবাই গরমের দিনে সোয়েটার পরে আসতে বলছে মন্ত্রী, সোয়েটার পরে আসছে। তারপরে অবাক, আমরা বললাম 6টার পরে আসো, তোমরা সোয়েটার পরে আসছো। সোয়েটার পরে আসো, উনি বলছেন যে 6টার পরে আসো, ইট সাউন্ডস লাইক এ সোয়েটার পরে আসো। এই জুন জুলাই মাসের গরমে সাইফুর রহমান সাহেব সোয়েটার পরে যেতে বলেন নাই, বলেছেন 6টার পরে যেতে। ওনার আরো অনেক মজা আছে। একবার মনে আছে নিউ ইয়র্কে, একটা ঘটনা বলি আপনার, নিউ ইয়র্কে একবার উনি আসছেন, অর্থমন্ত্রী উনি, তো পিয়ার হোটেলে ছিলেন আপনার উনি। তো আমরা গেছি ওইখানে দেখা করার জন্য। আমি বললেন ওনার পিএস ছিল যিনি সিলেটের, উনি আমার বলো তার ভাই এসেছেন, চাচা বলছে আপনি আসতে। গেলাম, গিয়ে দেখি আরো কয়েকজন সাংবাদিকও গেছেন এখানে। তো একজন আমাদের লোকাল একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করা শুরু করে। প্রশ্নটা হইল গিয়া মানে একটা জিনিস হচ্ছে কি, একজন অর্থমন্ত্রী দেশের এবং খুব প্রাজ্ঞ অর্থনীতিবিদ, তাকে তো প্রশ্ন করার সময় আপনি একটু পড়াশোনা করে করবেন। উনি উল্টাপাল্টা মানে খুব হালকা প্রশ্ন শুরু করছে, ওনার রাগ উঠে গেছে। তো প্রথমে বললো তোমার নাম কি, ওনার প্রথমে রাগ উঠলেই কিন্তু বলতে তোমার নাম কি, নামের পরেই বললো যে তোমার প্রশ্ন শুনে মনে হচ্ছে তুমি রিপোর্টার না, তুমি ফটোগ্রাফার, তুমি যাও এখান থেকে। হ্যাঁ, উনি আমার খেপেও যেতেন। আমাদের যে আছে এই সাংবাদিক সম্মেলনে আরেকজন এডিটর সাহেব, এখানে লোকাল একজন, উনি বসে উনি অনবরত নসিহত করতেছেন, এইটা করতে হবে ওইটা করতে হবে ওইটা। তো ওনার রাগ উঠে গেছে, হঠাৎ করে উনি বললেন তোমার নাম কি। তো উনি তো গেছে, নাম জিজ্ঞেস করতেছে, বললো যে তাইলে তুমি আমাকে বাদ দিয়ে তুমি অর্থমন্ত্রী হও, আর ওই ওয়ার্ল্ড ব্যাংকের সব দায়িত্ব তুমি নিয়ে নাও, তাইলে তোমার ভালো হবে। 91 সালের নির্বাচনে যখন তিনি সিলেটের একটা চা বাগান, খাদিমনগরের একটা বাগানে উনি একটা ক্যান্ডিডেটে 3 ভোট পাইছেন। তো এইটা আমি আলাদা একটা নিউজ করছি যে একটি কেন্দ্রে মাত্র 3 ভোট, যদিও ওই বছর তিনি নির্বাচিত হলেন, 3 ভোট পেয়েছেন। পরের দিন আমাকে পেয়ে পারলে মানে আমাদের তো চিনতেন, আমার এই বিপ্লবী সাংবাদিক, এই তোমার সাংবাদিকতা কে শিখাইছে? আমি না স্যার, আমি তো নিজেই শিখলাম। উনি মানে এখানে এটা বাগানের ভোট, এই বাগানে আমাদের আমি বলছি আমার মাইকেল যায় না, এখানে তো সব বুট ওই নৌকার বুট, তুমি এখানে আমার বাক্স গেছে নাকি, এটা তো বলবো, আমরা তো এখানে ক্যানভাসই করি নাই, এখানে সব বাগানের বুটেরা নৌকায় দিবে। এই 3টা বুট কেউ দিছে আমারে, এটা খবর লিখবা, এটা ইউজ করবো যে 3 বুট আমি পাইছি। না উনি খুব স্পষ্টবাদী ছিলেন, এই একটা সুবিধা ছিল ওনার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা আমরা বললাম, ব্যক্তিগত অনেক স্মৃতি। শামসুদ্দৌলা চৌধুরী সাহেব এত রসিক লোক ছিলেন, মনে আছে আপনার যখন এরশাদ বিরোধী আন্দোলনের পরে যখন সংসদ বসলো, উনি ছিলেন স্পিকার, তো তখন উনি হ্যান্ড ওভার করবেন। ওনার শেষ কথা ছিল আমার হলো সারা, তোমার হলো শেষ, এইরকম একটা কবিতার দিয়ে উনি শেষ করেছিলেন। এবং ইট ওয়াজ রিয়েলি ভেরি টাচি, একদিকে মজাও ছিল, অন্যদিকে খুব টাচিও ছিল। এবং ওনার মানে এত মজা করতে পারতেন উনি যে সংসদ সাংবাদিক ছিলেন উনি, সাংবাদিক ছিলেন।
আমাদের মনে হয়, আমার জানা মতে আমাদের স্পিকার হিসেবে শামসুল উদয় সবচেয়ে মানে রসাত্মক কথা বলতেন, right, জমিয়ে রসাত্মক রাখতেন ছিলেন, নিজেই। right. হ্যাঁ, অনেক So পরিচিত let's see ছিলেন। how happened today. নতুন স্পিকার হয়েছেন, নতুন অনেকেই একজাক তরুণরা এসেছে এই পার্লামেন্টে। লেটস সি নো হোয়াট হ্যাপেন। এরা সবাই তো বাংলাদেশের, এই বাংলাদেশে জন্ম হয়েছে, বাংলাদেশের আবহের মধ্যে বড় হয়েছেন তারা। দেখা যাক কেমন পারফরমেন্স হয়, আমরা ওয়াচ করি। 5 বছর তো এই পার্লামেন্ট চলবে, তারপরে দেখা যাক কোন জায়গায় যায়। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ব্যক্তিগত আলাপ আলোচনা হয়ে গেল আজকে। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকেও ধন্যবাদ। আজকে যে আপনি তিক্ত আলোচনার সূত্রপাত করেন নাই, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওই তিক্ত আলোচনা আসলেই তখন পুরো পরিবেশই অন্যদিকে চলে যায়। থ্যাংক ইউ, আজকে অনেক কিছু জানলাম। সো দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।